রাষ্ট্রপতি ইস্যুতেই আপনার সেই পদত্যাগের দুদিন আগেই যে পোস্ট, সেখানে আপনি লিখছেন সম্ভাব্য অনেকের নাম নিয়ে গুঞ্জন থাকলেও বলা হয়েছে শেষ মুহূর্তে যদি সরকার কাউকে তার রিপ্লেসমেন্ট হিসেবে নিশ্চিত করতে না পারে তাহলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমী হয়তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্বপ্ন নিতে পারে। পরবর্তীতে হয়তো সুবিধাজনক সময় অন্য কাউকে এই পদের জন্য সরকার বিবেচনা করবেন। কিন্তু পরবর্তীতে কে? ডক্টর ইউনূসের নামও আসছে। তার নামটি অন্তর্বর্তী সরকার যখন চলে তখনই শোনা গেছে বিভিন্ন সময় যে বিএনপির সময় রাষ্ট্রপতি হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মানে তাকেও কি বিবেচনায় আছে কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে সেক্ষেত্রে আপনি ধরেই রাখতে পারেন যেটা আসলে বিএনপির কোনো ফার্স্ট চয়েস ছিল না। এখন আমাদের আনফরচুনেটলি আমাদের যেটা রাজনীতিতে আমরা দেখে আসছি যে আমাদের দেশের রাজনীতি আসলে খেলাগুলো অনেক সময় বাইরের দেশ থেকে খেলা হয়ে থাকে। তো যদি বাইরের দেশের কোনো খেলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন যে হয়তো অনেকটা অপারগ হয়েই রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে। তো এখন এটা যদি হয় আপনি ধরে রাখতে পারেন যেটা বিএনপির আসলে মত নয়, বিএনপি হয়তো বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। কোন পরিস্থিতির আপনি জানেন, এত খোলাখুলি বলারও কিছু নেই। হতে পারে যদি ওইটা হয় তাহলে বাইরের খেলাটা এখানে হয়েছে। কিন্তু আপাত দৃষ্টিতে যদি বিএনপি তাদের মানে ফেভারিট তালিকায় 1 নম্বরে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর যদি এখানে আন্তর্জাতিক কোনো খেলার কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ডক্টর ইউনূস হলে আমি অবাক হব না। আপনার কাছে জানতেই চাই যে পদত্যাগের আগেই আপনি এবং এর আগে আমি দেখেছি আরো কেউ করেছেন কিনা জানি না, কিন্তু আপনি লিখেছেন আপনার ফেসবুক পোস্টে, আমি দেখেছি জুলকারনাইন স্যার তিনিও লিখেছেন। আপনি লিখছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু অধ্যায়ের অবশেষে সমাপ্তি ঘটতে যাচ্ছে, তাকে ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যগত কারণ দেখে পদত্যাগ করার কথা। এটি আপনি পদত্যাগের অন্তত 2 দিন আগে লিখেছেন। মানে এই যে তাকে জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা, এটি আসলে কে জানালো? কে জানালো আসলে সেটা তো বলা পসিবল না, আমি সেটা বলতেও পারবো না এখানে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে মানে দায়িত্ব দেয়া হয়েছিল ধরতে পারেন একটা সংস্থাকে, এবং তারা খুব পোলাইটলি তাকে বলেছে যে স্যার আপনাকে চলে যেতে হবে। তো তিনিও খুব তাদেরকে বিনয়ের সাথেই বলেছে যে ঠিক আছে, আমার তো এমনিও স্বাস্থ্যগতভাবে আমি তো ভালো বোধ করছি না। তো যদি সরকার আমাকে না চায় আমি তাহলে সেক্ষেত্রে আমি চলে যাব, আমাকে 1টা মাস একটু ভাবতে সময় দাও। তো তখন তারা তাকে বললো যে আসলে এখানে ভাবাভাবির কিছু নেই স্যার, আমাদেরকে বলা হয়েছে আপনাকে 25 তারিখের মধ্যেই চলে যেতে হবে, 25 জুলাইয়ের মধ্যে। তো তখন তিনি বললেন যে তাহলে তো আসলে এখানে তাহলে আমার ভাবারও যেহেতু কিছু নেই তাহলে তো আমাকে যেতেই হবে, তো তোমরা তো সব জেনে বুঝেই এসেছো, তো তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, আমার তাহলে যেটা করণীয় বলো, আমাকে কি করতে হবে আমি করে দিচ্ছি। তো তখন তারাও আবার তার সাথে খুবই ভদ্র ভাষায় তাকে বললো যে স্যার দেখেন, আপনাকে আমরা এত বছর ধরে চিনি, আপনি অত্যন্ত মানে বিনয়ী এবং একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে আপনাকে দেখেছি, তো আপনার সাথে কোনো বেয়াদবি করার ইচ্ছা আমাদের নেই, কিন্তু আপনাকে বিনয়ের সাথেই বলছি যে 25 তারিখের মধ্যে আপনাকে আসলে যেতে হবে। তো এটা আপনি কোনো বেয়াদবি নিয়েন না। তো তিনি বলছেন না, এটা তোমাদের যেটা দায়িত্ব তোমরা পালন করতে এসেছো, তো আমাকে কি করতে হবে বলো, আমি আমার মতো করে সেটা করে ফেলবো। তো তো অত্যন্ত মানে একটা কোর্ডিয়াল ওয়েতেই আসলে হয়েছে, মানে এটা এমন কিছু হয়নি যে আপনি যেটা দেখেছেন যে শেখ হাসিনার আমলে যেটা হতো, যে হাসিনার আমলে আপনি দেখেছেন যে একটা ব্যাংক কি করে এসালামের মাধ্যমে লুট করে ফেলা হতো। তো ওই ধরনের কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি যে তাকে জোর প্রয়োগ করে তাকে পিস্তলের মুখে ঠেকিয়ে বলা হয়েছে আপনাকে পদত্যাগ করতে হবে, আপনি পদত্যাগ করেন, ওরকম কিছু কিন্তু এখানে হয়নি। কারণ তিনিও শারীরিকভাবে যে ভালো বোধ করছিলেন তা নয়, তিনি নিজেও মানসিক ভাবেও আপনি জানেন যে তিনি মানে ভালো সুন্দর বোধ করে করার কথা বললেই নয়। যদি কাজ হয়ে যায় তাহলে আর পিস্তল ঠেকানোর কি দরকার? মানে বিষয়টা তো একই রকম না, একটা সংস্থা গিয়ে বলছে, এটার তো প্রক্রিয়াটা এরকম হবার কথা না যে একটি সংস্থা গিয়ে বলবে স্যার আপনাকে চলে যেতে হবে। না, এখানে আরো অনেকগুলো ব্যাপার রয়েছে, এটাকে আসলে এত সরলীকরণও করা যায় না। কারণ ব্যক্তিগতভাবেও যে তিনি খুব ভালো বোধ করছেন তা নয়। আপনি দেখেছেন যে জাতীয় সংসদের মতো একটি জায়গায় যে তার মানে সন্তান তুল্য আহ, ছেলেগুলো যখন তাকে মানে তার সামনে অশোভন আচরণ করে, সংসদের পরিবেশ নষ্ট করে, তো সেটা আসলে আমি যতটুকু শাহাবুদ্দিন চুপ্পুকে দেখেছি তিনি কিন্তু তখন থেকেই মানে বিষয়গুলো নিয়ে খুব ব্যক্তিগতভাবে আপসেট ছিলেন, যে এখানে তারা চাচ্ছে না আমাকে, এবং তারা যদি না চায় আমি এখানে জোর তো করে থাকবো না। তারা তো চাচ্ছে না সেই 5ই আগস্টের পর থেকে, সেটাও সম্প্রতি তিনি বলেছেন যে 5ই আগস্টের পর থেকেই তো শুনছি আমার বিচার করার কথা। বলছেন কিসের বিচার? তো তখন থেকেই শুনছেন। তারপরে নির্বাচনের পরপর তিনি মানে নির্বাচনের আগে তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে চান। নির্বাচনের পর বললেন যে বিএনপি যদি চায় রাখতে চায় তাহলে, সরকার যদি রাখতে চায়, বিএনপি যদি রাখতে চায় তাহলে তিনি থাকতে চান, এরকমটা বললেন। মানে তখনও তো আসলে ঠিক একই পরিস্থিতি ছিল, বরঞ্চ তখন আরো পরিস্থিতি গরম গরম ছিল, অনেক প্রতিবাদ প্রতিকূলতা ছিল, তার জন্য সংসদে হইচই হলো, তখন করলেন না। মানে এখন এসে তাকে বলা হলো পদত্যাগ করতে, ঠিক এখনকে বেছে নেবার জন্য কোনো কারণ আছে কি? এটা আসলে আপনি দেখেছেন যেখানে
বাজারে অনেকগুলো কথা কিন্তু মানে প্রচলিত আছে, এবং যেগুলো সবগুলো কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না। যেমন বলা হচ্ছে যে তিনি শেখ হাসিনার সাথে নাকি তিনি ফোনে কথা বলেছেন লন্ডনে গিয়ে। তো এটা একদম পুরোপুরি একটা মানে মিথ্যা একটা কথা, এটা আমি বলতে পারি আপনাকে যে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কোনো ফোনে কথা বলেননি। কিন্তু আপনার সাথে ব্যাপারটা কি এর হচ্ছে তিনি মধ্যে তার কথা হয়েছে, রাষ্ট্রপতির কথা হয়েছে, সাবেক রাষ্ট্রপতির? সেটা আমার হয়েছে কি হয়েছে না আমি সেটা আসলে এখানে বলতে চাচ্ছি না। আচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এটা বলতে পারি আপনাকে যে মানে তিনি ও ধরনের কোনো ঘটনা ঘটেনি, শেখ হাসিনার সাথে তার কোনো ফোনে কথা হয়নি। কিন্তু ওই যে বাজারে যখন মানে কিছু মানে মিথ্যাকেও যখন আপনি অনেকবার রিপিট করেন তখন এটা অনেকে সত্য বলে মনে করতে পারে। গোয়েবলস যেমন থিওরি। আমি এখানে ওই মাননীয় প্রধানমন্ত্রীর সব বিষয়ে তো আসলে তিনি তো তিনি ওয়াকিবহাল হবেন তা না, তাকে যেভাবে জানানো হয় অনেক সময় তাকে সেগুলো বিশ্বাস করতে হয়। তো তাকে যখন খুব বিশ্বস্ত কিছু সূত্র থেকে বলা হচ্ছে বারে বার যে উনি কিন্তু শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন, তো ওনাকে তো এটা বিশ্বাস করতে হবে। যেমন আমি সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে একজন পুলিশের একজন এসপি তাকে বাধ্যতামূলক ভাবে যে তাকে অবসর পাঠিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ আরেফ, তাকে নিয়ে আমি একটা ভিডিও প্রতিবেদন করেছি এবং বলেছি যে এই পুলিশ কর্মকর্তা তো বিএনপির সময় তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন এবং শেখ হাসিনার সময় 8 বছর ওএসডি ছিল। তো সেই পুলিশ কর্মকর্তাকে হাসিনার দোসর বানিয়ে দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। তো এটা কারা করলো? এটা পুলিশেরই একটা চক্র ছিল যারা ষড়যন্ত্র করে এই লোকটাকে অবসরে পাঠিয়ে দিল। তো এখন তারেক রহমান বা যারা রয়েছেন তাদেরকে ওভাবে বোঝানো হয়েছে যে এই লোকটি আপনাকে, যখন আপনি 111-এর সময় আপনি যখন টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে ছিলেন তখন আপনাকে চোখ বন্ধ করে আব্দুল্লাহ আরেফ পিটিয়েছিল। কত হাস্যকর একটি বিষয় আপনি চিন্তা করে দেখুন যে একজন এসপি পদমর্যাদা, তখন তিনি অ্যাডিশনাল এসপি ছিলেন, তার পক্ষে কি তখন তারেক রহমানকে ওখানে গিয়ে পেটানো সম্ভব? ওখানে আর্মির যারা অফিসার ছিল তারা পিটিয়েছে, তারা নির্যাতন করে শারীরিকভাবে, কিন্তু এখানে আব্দুল্লাহ আরেফকে এখানে বলির পাঠা বানিয়ে দেওয়া হলো। এবং তারেক রহমানের পক্ষে তো আসলে এগুলো ভেরিফাই করা পসিবল না যে আসলেই কি উনি আমাকে পিটিয়েছেন, আসলেই কি উনি আমাকে রিমান্ডে কিছু করেছেন। কিন্তু তাকে বোঝানো হয়েছে যে এই পুলিশ কর্মকর্তা আপনার উপর এটা করেছে। তো সিমিলারলি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে যে তাকে, তারেক রহমানকে বা সরকারের উচ্চ পর্যায়ে বোঝানো হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পু হয়তো এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে থাকলে এটা সরকারের জন্য হয়তো কোনো বিপদের কারণ হতে পারে, বা হয়তো এটা একটা নাজুক পরিস্থিতি তৈরি করলেও করতে পারে, এবং ওটাকে হয়তো আমলে নিয়ে এ ধরনের একটা কিছু করা হয়েছে। কারণ আপনি দেখেছেন যে তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্কটা যে আগের মতো উষ্ণ নেই, এটা তো আমরা ঈদের জামায়াতেও কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু মিলে বোঝা যাচ্ছিল যে সময়টা আসলে তার ভালো যাচ্ছিল না, এবং হয়তো পরিণতি যেটা হওয়ার আমরা মানে স্পেকুলেট করছিলাম সেটাই কিন্তু অবশেষে সত্য হলো, এই আর কি। মানে মানে এই যে শেখ হাসিনার সাথে কথা বলা, শেখ হাসিনার সাথে কথা বলার মানে বিপদের কারণ হতে পারে তার তার রাষ্ট্রপতি পদে বহাল থাকা, মানে কি এমন বিপদ তিনি করে ফেলতে পারেন? রাষ্ট্রপতি তো এমনিতেও খুবই একটা আলংকারিক পদ, যার আসলে খুব পাওয়ার কিছু নাই, মানে কোনো ক্ষমতা নাই। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি তাকে একরকম গৃহবন্দী তাকে থাকতে হয়েছে, তিনি খুব উচ্চবাচ্যও করতে পারতেন না, তার সম্মতিও কিছুতে লাগতো না, জাস্ট রাষ্ট্রপতি ছিলেন আর কি। তো তিনি এমন কি বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারতেন বলে মানে সরকারের বা উচ্চপদস্থদের কানে গেল? না, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে যখন শেখ হাসিনার সময় ধরুন আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তো সে সময় যদি একটা এরকম খবর শেখ হাসিনার কানে আসতো যে আব্দুল হামিদ তিনি লন্ডনে তারেক রহমানের সাথে ফোনে কথা বলেছেন, তখন কি শেখ হাসিনার পক্ষে কি আব্দুল হামিদকে রাখা সম্ভব হতো? হতো না। বিষয়টা শুরুভাবেই চিন্তা করতে হবে, কারণ এগুলো তো মানে রাষ্ট্রীয় নিরাপত্তা বা রাষ্ট্রের জন্য মানে হুমকি, বা সরকারের জন্য বিপদের কারণ হতে পারে। তো ওভাবেই হয়তো সরকারকে বোঝানো হয়েছে যে এটা আসলে একটা বিপদের কারণ হতে পারে এই মুহূর্তে আপনারা তাকে যদি রেখে দেন। আর পাশাপাশি আপনি জানেন যে এনসিপি বা জামায়াত তারা তো অনেকদিন ধরে সরকারকে একটা চাপ দিয়ে যাচ্ছিল, এবং 5ই আগস্টকে কেন্দ্র করে তারা যদি আবার সামনে একটা এরকম কিছু করে যে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ না হলে আমরা একটা মানে বঙ্গভবন অভিমুখে আমরা মার্চ করব বা একটা অস্থিতিশীল করার একটা পায়তারা করতে হবে। আপনি দেখেছেন যে কর্নেল অলি আহমেদ তিনিও কিন্তু বলছেন যে জামায়াতের আমির, তারপর মামুনুল হক, তারপর নাহিদ ইসলাম, তারা নাকি এক হয়ে গেলে তারা এই সরকারকে 1 সপ্তাহের মধ্যে ফেলে দিতে পারে। তো এই যে এ ধরনের হম্বিতম্বি তারা করছে কিন্তু বা এই এ ধরনের হম্বিতম্বিতে কথাবার্তা, তারা করছে মূলত ওই গণভোট আর জুলাই সনদের বাস্তবায়নের ইস্যুটা নিয়ে। রাষ্ট্রপতির ইস্যুটা তো এখন খুব সামনেও ছিল না, মানে তারা তো এই মুহূর্তে খুব রাষ্ট্রপতিকে নিয়ে মাতামাতি করছিল না। করছিল না, কিন্তু এই 5ই আগস্টের সময় তারা করতে পারতো। এই ধরনের আমি তো আপনার হুম। আমার ফেসবুক পোস্টে আমি কিন্তু মেনশন করেছি সেটা, যে তাদের একটা এরকম পরিকল্পনা ছিল এবং এরকম গোয়েন্দা তথ্যও ছিল যে তারা এই বিষয়টাকে আবারও সামনে নিয়ে আসতে পারে। তো সবকিছু বিবেচনা করে সরকার যেটা সঠিক মনে করেছে সরকার সেটিই করেছে। আর আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও যেটি করেছেন তিনিও সঠিক কাজটি করেছেন, কারণ এভাবে হুম। মানে এই পদটি আঁকড়িয়ে রাখার মতো অবস্থায় তিনি ছিলেন না, তো শারীরিকভাবেও তিনি সুস্থ তো ছিলেন মানে না, এই যে সঠিক মানসিক কাজ ভাবেও। সরকারও করলেন বা রাষ্ট্রপতিও করলেন সঠিক কাজ, কিন্তু ধরেন একটা অজুহাত দেখানোর বিষয় হয়ে গেল শারীরিক অসুস্থতা, যেখানে সবাই আসলে বুঝতে পারছে যে এর চেয়েও শারীরিক অসুস্থতা বেশি ছিল জিল্লুর রহমানের, কোনো রকমে হাঁটতেন চলতেন, মানে রীতিমতো মানে পারতেন আর কি কোনো রকম হাঁটাচলা করতে, ওরকম একজন ব্যক্তি। বা মানে তাদের এমন কোনো কাজও থাকে না যে খুব ফিট থাকতে হবে শারীরিকভাবে,
ফলে এই যে অজুহাতটা দেখানো হলো, এটা আসলে কেমন হলো? যে ওই যে গানের মতো কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, এরকম কি? মানে জানে যে কথা আছে কিছু এর মধ্যে, কিন্তু মুখে বলা যাচ্ছে না, ব্যাপারটা এরকম কি? মানে অজুহাত কেন দেখাতে হলো? এখন এটা আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মানে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে আমি মনে করি যেটা তার একটা দুর্ভাগ্য, যে তিনি শেখ হাসিনাকেও যখন তিনি সার্ভ করেছিলেন তিনি হুম খুব নিষ্ঠার সাথে করেছিলেন। তিনি বলেছিলেন যে তাকে আমি কদমবুসি করতে চাই, এবং এ ধরনের কথা বলে তিনি নিজেকে ওইভাবে রাষ্ট্রপতি পদের মর্যাদা তিনি নষ্ট করেছিলেন। হুম হুম পরবর্তী সময়ে তিনি দেখেছেন যে যখন অভ্যুত্থান হলো, তিনি কিন্তু ইচ্ছা করলে পারতেন স্পিকারের মতো পালিয়ে যেতে। তিনি স্পিকারের মতো পালিয়ে যাননি, তিনি সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন, এবং তিনি যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো 133টা যে অধ্যাদেশ, সেটা কিন্তু তিনি এই অধ্যাদেশগুলোতে তিনি সই করেছেন, এবং তখনকার প্রয়োজনে যেটা প্রয়োজনীয় ছিল তিনি সে কাজটা কিন্তু সুচারুভাবে করেছেন। পরবর্তীতে ইউনূসের সরকারের শপথই বলেন বা তারেক রহমানের সরকারের শপথই বলেন, এগুলো তো তিনি করেছেন। তো এই যে একটা মানে আমাদের ইতিহাসের অংশ তিনি হয়ে গেলেন, যে তিনি 3টা সরকারের শপথ করালেন, কিন্তু করেও কিন্তু তিনি কারো প্রিয়ভাজন হতে পারলেন না। আপনি দেখেন যে এখন আওয়ামীপন্থী যে সাংবাদিকগুলো রয়েছে, নবনীতা বা যারা রয়েছে, তাদের কাছেও তিনি এখন গালমন্দের শিকার হচ্ছেন। আর যারা ওই মানে উগ্রপন্থী অ্যাক্টিভিস্ট রয়েছে, তাদেরও তিনি গালমন্দের শিকার হচ্ছেন। অর্থাৎ তিনি কারো মন জয় আর করতে পারলেন বিএনপিও না দিন তাকে শেষে। চাচ্ছে না আর। হ্যাঁ, তো আসলে মানে আমি মনে করি যে ইটস ভেরি আনফরচুনেট ফর হিম। হুম। কিন্তু আমরা যারা ব্যক্তিগতভাবে তার সাথে মিশেছি, আমরা কিন্তু দেখেছি যে লোকটা কিন্তু খুবই মানে বন্ধু বৎসল, এবং আমার কাছে তাকে মনে হয়নি যে তিনি মানে মানুষটা আসলে খারাপ। মানুষটা এখন অত্যন্ত আন্তরিক, ভালো, সজ্জন একজন ব্যক্তি, কিন্তু মানে কারো মন তিনি দিন শেষে জয় করতে পারলেন না। মন জয় করতে পারেন না। ধরেন আপনি আপনি বা আপনারা অনেকেই যাদের যাদের সরাসরি কথা বলবার সুযোগ হয়েছে বা মিশেছেন তাদের সাথে, তাদেরকে সজ্জন ব্যক্তি মনে হয়েছেন। আওয়ামী লীগের তো এরকম অনেকেই আছেন যারা আওয়ামী লীগের হয়তো কোনো একটা পদে ছিলেন বা এমপি ছিলেন, এরকম সবার বিরুদ্ধে গণহারে মামলা হয়েছে। আহ, মানে তারাও অনেকে হয়তো সজ্জন ব্যক্তি আছেন, কিন্তু তারাও এরকম মামলার শিকার হয়ে আছেন। মানে এই যে এনসিপি এখন তার বিচার চাইছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দাবি মানে দেখছেন যে তার বিচারের দাবিটা, তিনি যদি বিচার না হয়, তার যদি বিচার না হয়, তাহলে ওই যে যাদের কথা বলছিলাম সজ্জন ব্যক্তি আরো তো আছেন যারাও আসলে শুধুমাত্র দলের নেতাকর্মীর হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের কেন বিচার হচ্ছে, আর তাদের বিচার হলে ইনার কেন হবে না? এখানে ওই যে পদটা, রাষ্ট্রপতির পদটা, তো আমরা জানি যে এই পদটাকে আমরা ওইভাবেই একটা মানে গুরুত্বপূর্ণ পদ মনে করি, যে এই পদের এই ব্যক্তিটি যখন অবসরে চলে যান তখন তাকে বিচার যদি আপনি মুখোমুখি করতে চান, তাহলে এটা তো মানে খুবই দৃষ্টিকটু লাগে। এবং আপনি এখন যদি তো আর সেই বিষয়গুলো নাই, আছে কি? ধরেন সাবেক প্রধানমন্ত্রী থেকে স্পিকার সবাই তো আসলে বিচারের মুখোমুখি হচ্ছেন, দৃষ্টিকটু লাগার বিষয়টা তো এখন আর ঠিক ওই রকম ভাবে নাই গণ অভ্যুত্থানের পর। না, এবং দৃষ্টিকটু অবশ্যই আছে, এবং দৃষ্টিকটু লাগবে বলেই কিন্তু আব্দুল হামিদের মতো একটা লোকের বিচার হয়নি। কারণ আব্দুল হামিদের আপনি পাপের পাল্লাটা যদি পরিমাপ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে, আমি বলবো আব্দুল হামিদের পাপের পাল্লাটা অনেক বেশি। কিন্তু আব্দুল হামিদকে তো কিছুই করা হলো না, বরঞ্চ তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হলো, তিনি ফিরে আসলেন। হুম, আব্দুল হামিদ কি ধরনের অপরাধ করেছে এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদনে কিন্তু আমি দেখিয়েছি যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামইন এলাকাতে তিনি তার ভাইকে কত বড় বড় পদে বসিয়েছিলেন, তিনি তার বোনকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন, তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি তার ভাইগনাকে সে ওই এলাকায় সে ইউপি চেয়ারম্যান বানালো, তো এবং এখনো তো তাই যা না, ইচ্ছা তাই এখনো করেছে। বিএনপি ধরেন প্রশাসক থেকে শুরু করে সর্ব জায়গায় তো আসলে তারই পছন্দের লোকজন, বা ধরেন এমনকি আহ, যেটি হাসনাত আব্দুল্লাহ বললেন বাপের দোয়া, মানে ক্রিকেট বোর্ড, সেখানেও সব আসলে মন্ত্রীদের, সিনিয়র মন্ত্রীদের ছেলে বা আহ, স্ত্রীও আছেন একজন, মানে তারা নিয়োগ পেলেন। তো এরকমই তো আসলে দলীয় লোকজন বা আত্মীয় স্বজনরাই তো আসলে নিয়োগ পাচ্ছেন, পার্থক্য কি হচ্ছে? এখন বিএনপি চাইলেও তো আসলে আওয়ামী লীগের কাউকে নিয়োগ দিতে পারবে না, কারণ আওয়ামী লীগ নামে কোনো দলের নেতাকর্মীদের তো আওয়ামী আপনি লীগ কোনো ছাড়াও খুঁজেও তো পাবেন আছে, না। যারা বিএনপিও না আওয়ামী লীগও না, ছেলে মেয়ের বাইরে আছে তো মানুষ, আছে না যোগ্য আপনি ব্যক্তি? নিরপেক্ষ কাকে পাবেন? আসলে নিরপেক্ষ বলতে কেউ নাই, সবাইই দেখবেন খুঁজলে কিছু না কিছু দলীয় পরিচয় থাকবে। এখন আপনি যদি বলেন যে বিএনপি ক্ষমতায় বসে জামাতের লোকদেরকে বসাবে, ওটাও তো আসলে আমাদের দেশের পরিস্থিতি এরকম না যে তারা এখানে জামাতের লোকজন একে একে বসে বিসিবিতে বসিয়ে দেবে। তো ওইটাও বিবেচনা করতে হবে আসলে। এখন তাহলে আর আব্দুল আমাদের হামিদের কি দেশটার দোষ? সিস্টেমটা এরকম। আব্দুল হামিদের দোষের জন্য যে আব্দুল হামিদ রাষ্ট্রপতির পদে বসে তিনি মিঠামইন বা ওই কিশোরগঞ্জ এলাকাতে কি করেছেন ওই সময়, এটা যারা ওই মিঠামইনের জনগণ, আপনি তাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে তিনি কিভাবে ক্ষমতার অপব্যবহার ওই সময় করেছিল। আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন, এগুলো আমি একদম প্রমাণ সহ আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আমাকে যদি বলা হয় যে কম্পেয়ার করতে যে রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ বা শাহাবুদ্দিন চুপ্পু আপনি কার বিচার আগে করতে চান, আমি বলবো অবশ্যই আব্দুল হামিদের করা উচিত আগে, কারণ আব্দুল হামিদ অনেক বেশি পাপ করেছে। সেই হিসাবে আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি ওভাবে মানে কম্পেয়ার করেন, আমি বলবো তার ওরকম কিছু আপনি খুঁজে বের করতে পারবেন না।
আসলে তো মানে বিচার আব্দুল এরকম হামিদের পাল্লা সাথে। ধরে করা হয় না, অপরাধ দেখে যে তার অপরাধ আছে কিনা বা ওনার অপরাধ আছে কিনা, কে কার চেয়ে বেশি অপরাধী সেই দেখে তো আর বিচার হয় না। কিন্তু আহ, উম, ধরেন কিন্তু আমি আমি যেটা শুনেছি। মনে করি যে হ্যাঁ, 2018-র যে একটা মানে নির্বাচন আপনি দেখেছেন, নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, রাতের ভোটের নির্বাচন, বা 2024-এর যে ডামি ভোটের নির্বাচন, ও ধরনের কলঙ্কিত নির্বাচন বা এগুলো নিয়ে আপনি আব্দুল হামিদের মতো ব্যক্তিকে কখনো দেখেছেন যে সে কোনো ধরনের প্রতিবাদ মুখর হয়েছে বা কিছু করেছে? কিছু করেনি। কিন্তু সেই হিসেবে আমি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি একটা জায়গায় আমি তাকে প্রশংসা করব, যে তিনি কিন্তু এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি কিন্তু ছাত্রদের পাশেই দাঁড়িয়েছেন। একশো না দাঁড়িয়ে তেত্রিশটা কি উপায় অধ্যাদেশে ছিল? তিনি, উপায় তো ছিল, তিনি তো স্পিকারের মতো পালাতে পারতেন। হুম, তিনি তো এখনো বলছেন যে আমাকে যদি বিচারের মুখোমুখিও করে আমি দেশের বাইরে যাব না। যেমন দেখেছেন যে সাম্প্রতিক সময় কিন্তু বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ছেলে নাকি আমেরিকায় চলে আসছেন, পালাবেন, এ ধরনের কথা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। কিন্তু এটা একদম পুরা মানে ভুয়া একটা খবর। রাষ্ট্রপতির ছেলে বাংলাদেশেই আছেন, বাংলাদেশেই থাকবেন, বলেছেন যে আমরা যদি কোনো অপরাধ করে থাকি বাংলাদেশে বিচার হোক, কিন্তু আমরা দেশ ছেড়ে কোথাও যাব না। তো ওই সৎসাহসটা তাদের আছে। হুম। আম, মানে ওই যে মানে আব্দুল হামিদের কথা বলছিলেন, জনাব আব্দুল হামিদ যখন বাইরে গেলেন একবার চিকিৎসার জন্য, সম্ভবত ব্যাংককে গিয়েছিলেন তিনি, তখন তখন ধরে নেওয়া হলো তিনি পালিয়ে গেছেন, সেই নিয়ে অনেক আলোচনা হলো। তারপরে তো ওই একটা বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চলে আসলো, এবং তারপর তিনি আবার ঠিকঠাক মতো ফিরেও এলেন। বলা হলো যে এখানে একজন তার শ্যালক, সম্ভবত জামায়াতের একজন বেশ পদস্থ নেতা আছেন বলেই তার এই বিষয়টা কি আপনি এরকম কিছু আসলে কি জানেন, এরকম কি কিছু আছে? হ্যাঁ, জামায়াতের একজন নেতা, তারা ওই এসবি পুলিশের সাথে তার ওই সময় একটা ভালো সখ্যতা ছিল, এবং তারা এসবি পুলিশকে বলেছিল যে তাকে যেন যেতে দেওয়া হয়, আবার আসতে দেওয়া হয়, এবং সরকারের উপর মহল থেকেও তখন আসলে থেকে নিয়ে তেমন কিছু করা হয়নি। আমি মনে করি এটা